ভাই আপনি ঘুরে উড়াতেন ছোটবেলায়? হ্যাঁ, অনেক ছোটবেলাতে ঘুড়ি উড়াতাম। প্রত্যেকটা বাচ্চা যেভাবে খেলে, ছোটবেলাতে ছাদের উপর বহু ঘুড়ি উড়িয়েছি এবং এটা নিয়ে বেশ মাঝে মাঝে আহত হয়েছি। ওই যে ঘুড়ি মাঞ্জা দিয়ে কেটে গেলে যখন ঘুড়ির পিছনে দৌড়াতে যেয়ে মাঝে মাঝে আহত হয়েছি এবং সেই কয়েকবার। ঘুড়ি দিয়ে উড়োজাহাজ বিমান ছুতে ইচ্ছে করতো সেই ছোটবেলায়? ছোটবেলায় অ্যাকচুয়ালি আমি ইন্সপায়ার্ড হয়েছি পাইলট হওয়ার জন্য আমার বাবাকে দেখে। অ্যাকচুয়ালি আচ্ছা। ঘুড়ি উড়ানোটা একটা খেলা অথবা শখ ছিল, আচ্ছা। কিন্তু ছোটবেলা থেকে আমার বাবা পাইলট, তো তাকে দেখে অ্যাকচুয়ালি আমার এম ইন লাইফ যেটা ছিল বড় হয়ে অথবা নিজেকে গড়ে তুলেছি পাইলট হওয়ার জন্য। এবং যে আমরা বলছিলাম যে আজকে যে আকাশ খুবই মানে সুন্দর, এই গধূলি বেলাতে যেটা আপনি বলছিলেন যে আমরা এই যে মাস্কেটের উদ্দেশ্যে যাব তখন মেঘের রূপটা পাল্টে যাবে। হ্যাঁ, এটা আমরা যে ফোরকাস্টটি পেয়েছি যখন আমাদের অপারেশন থেকে মেড ব্রিফিং নেই, অ্যাকর্ডিং টু দ্যাট যে ঢাকা চিটাগং রুট ইটস ক্লিয়ার, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এখন বর্ষাকাল আকাশে কিছুটা মেঘ থাকবে, কিন্তু যে মেঘগুলোতে মেনলি বার্পিং অর্থাৎ টার্বুলেন্স যে থান্ডার স্টর্ম ক্লাউড বলা হয় সেগুলোর উপস্থিতি আমাদের এই রুটটাতে নেই। কিন্তু চিটাগং থেকে যখন মাস্কাট যাব তখন আমরা প্রায় ইন্ডিয়ান এফআইআরে বা ইন্ডিয়ার আকাশসীমায় প্রবেশ করার পর থেকে প্রাথমিক প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো আমাদের কিছুটা প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে যেতে হবে। এটা একটা লাইন স্কোয়ার নেই, বাট কিছু কিছু জায়গাতে যথেষ্ট পরিমাণ থান্ডারস্টর্ম ক্লাউড রয়েছে এবং আমাদের রুটেও এর উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমি দেখলাম যে আপনি ঘুরে বিমানের চারদিকে ঘুরে দেখছিলেন। এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি এক্সটার্নাল চেক, যে একটা প্লেন আমরা অ্যাকসেপ্ট করার আগে প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ার যে থাকে সে রিলিজ করে, সে রিলিজ করার পরে আবার আমি যে এয়ারক্রাফটটা অ্যাকসেপ্ট করব আমার কিছু অ্যাকসেপ্টেন্স লিমিটেশন থাকে, সেই অনুযায়ী আমরা এক্সটার্নাল চেক করে দেখলাম যে আপাত দৃষ্টিতে যে জিনিসগুলো যে জায়গাতে থাকার কথা আমাদের নিরাপত্তার জন্য আকাশে বা সেফটির জন্য, সেই জিনিসগুলো আমরা দেখলাম যে ঠিক আছে কিনা। যেমন কিছু কিছু বলা যায় যে এখানে আমাদের স্ট্যাটিক ডিসচার্জার থাকে, কিছু পজিশন স্ট্যাটিক ডিসচার্জার থাকতে হবে, তাহলে আমরা যখন মেঘের ভিতর দিয়ে যাব যে কারেন্টটা থাকবে বা যে স্ট্যাটিক যে চার্জটা সৃষ্টি হবে ডিসচার্জ করতে পারবে না। তো কিছু কিছু পজিশন এটা ম্যান্ডেটরি, সেই পজিশনগুলি চেক করা, যেমন টায়ার কন্ডিশন, তারপরে ইঞ্জিনের যে ফ্যান ব্লেডগুলো থাকে সেটা, এয়ারক্রাফট স্ক্রিন, স্ট্যাটিক পোর্ট। এবং আমরা যে উড়াল দেওয়ার সঙ্গে মাত্রই কি আপনি চট্টগ্রাম এবং মাস্কাটের পাশাপাশি যে আমরা যে পথে যাব সব টাওয়ারের সঙ্গে তো আপনি সংযুক্ত হয়ে যাবেন? হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে আমরা যখন টেক অফ করবো চিটাগং থেকে, যখন মাস্কাটের উদ্দেশ্যে যাব বড় ফ্লাইট, এখানে আমাদের অ্যাকচুয়ালি টোটাল বাংলাদেশ আকাশসীমা ক্রস করার পরে আমরা ভারতের আকাশসীমায় ঢুকবো, তারপরে যাব আমরা পাকিস্তানের এবং পরবর্তীতে আমরা মাস্কাটের। সড়ক পথে আমরা যে যানজটের কথা শুনি, আকাশ পথেও তো জট খুব খারাপ না এখন অনেক? হ্যাঁ, আকাশপথেও জট আছে, তবে আকাশপথের জটগুলো যেটা থাকে যে যেমন লেভেল পাওয়া নেই, যে ভার্টিক্যাল লেভেল, যে হয়তো আমরা ফ্লাইট প্ল্যান হয়তো আমাদের আজকে যে লোড আছে অথবা যে ওয়েট আছে, সাপোজ আমাদের ডিজায়ার্ড লেভেল 38,000 ফুট, হয়তো দেখা যাবে 38,000 ফুট আর একটা প্লেন উঠে আছে, সেখানে আমাদেরকে তারা অ্যাকোমোডেট করতে পারছে না। স্ট্যান্ডার্ড যে সেপারেশনটা রাখার কথা সে সেপারেশন। ওভারটেকিং হয়? হ্যাঁ, ওভারটেকিং হয়। আমাদের মধ্যে উড়ার সময় হয়ে আসলো না? প্রায় আর 25 মিনিটের মতো বাকি আছে। যখন বিমানবন্দরে ছিলাম তখন আমরা বলছিলাম যে আবহাওয়ার একটু প্রতিকূল থাকবে কিছুটা সময়। এবং আমরা তো এই জায়গা থেকে মানে জানতে চাওয়া যে এই মেঘ দেখে তো আপনারা বুঝতে পারেন যে এই মেঘ কোনটা, মানে মেঘের ঘনত্ব অনুযায়ী তার যে ব্যবহার, সেটা কি মেঘ দেখে আপনারা বুঝতে পারেন? না, অ্যাকচুয়ালি প্রথমে যে জিনিসটা হয় আমরা গ্রাউন্ড থেকে স্টাডি করে আসি। আচ্ছা, সিগনিফিকেন্ট ওয়েদার চার্টটা একটু দাও তো। যে আমরা সেই সময় প্ল্যান করে নিই যে আমাদের ফরকাস্টের যে টাইম, সিগনিফিকেন্ট ওয়েদার চার্ট, প্রগনোস্টিক চার্ট যেটাকে বলা হয়, সেটা দেখে প্রথমে আমাদের প্ল্যান করা হয়। প্লাস এখন তো অনেক মডার্ন যুগ, যে প্রচুর ওয়েদার রেডার সাইট আছে, ওয়েবসাইট, যেখান থেকে আমরা কন্টিনিউয়াসলি আপডেটেড ওয়েদার পেতে থাকি। সো ওটা বেস করে আমরা ডিপার্চার আগে বলে দিয়েছি যে আমাদের ডিপার্চারের পর থেকে প্রায় 2 ঘন্টার মতো প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে যেতে হবে, পরবর্তীতে আবহাওয়া ভালো থাকবে। একটা পরিকল্পনা করে উড়াল দিলেন, তারপর এই যে আপনি যেমনটা ভেবেছিলেন
যে মেঘ যেরকম মেঘ পাবেন, মেঘ তো কখনো ছলনা বা প্রতারণা করে, যে আপনি মেঘের যে আচরণটা আশা করেছিলেন তার ঠিক বিপরীত আচরণ কখনো কখনো কি করে? হ্যাঁ, অনেক সময় করে, এবং এই জিনিসটা আপনাকে আগে থেকেই ধারণাটা করে নিতে হবে, অথবা আগে থেকে অল্টারনেট প্ল্যান করে নিতে হবে। এবং আমাদের যেটা বলা হয় যে একটা প্ল্যান ইজ নট এনাফ। ইফ নাম্বার 1 ফেল, গো ফর এ নাম্বার 2। ইফ নাম্বার 2 ফেল, প্ল্যান ফর এ নাম্বার 3। এবং অলওয়েজ হোপ ফর বেস্ট। আপনি প্রথমে যদি মানে আপনার আশাটা ছেড়ে দেন, তাহলে আপনি কখন এই প্রফেশনে ভালো করতে পারবেন না। এবং এই যে সব মেঘের ভিতর দিয়ে কি বিমান চালিয়ে নেওয়া যায়? আমাদের হ্যাঁ, এয়ারক্রাফটটা বানানো হয়েছে ওইভাবে যে টার্বুলেন্স এটা যথেষ্ট সহ্য করতে পারবে, যেটা আমার জি লিমিট দেওয়া থাকে যে 2.5 জি, যেটা যথেষ্ট। এর ওজনের প্লাস 2.5 গুণ পর্যন্ত এই ওয়েটটা নিতে পারবে। ল্যান্ডিংয়ের সময়, হ্যাঁ, যখন আপনি রানওয়েতে নামছেন সেই জায়গাতে সতর্কতা এবং নানা রকম তো আমরা দেখি যে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাদেরকে বিমানটি নামাতে হয়, এবং তারপরে অনেক দুর্ঘটনার ঘটনা আমরা দেখি। সেই জায়গাগুলো নিয়ে যদি একটু বলেন। না, প্লেনের সবচেয়ে ক্রিটিক্যাল ফেজ হলো দুটো, এবং ম্যাক্সিমাম যে দুর্ঘটনাগুলো হয় দুইটা ফেজ। একটা টেক অফ ফেজটাও খুব ডেঞ্জারাস। একটা হলো এয়ারবর্নের পরে অ্যাক্সিডেন্ট হতে পারে, আর একটা হতে পারে আপনার যখন আপনি টেক অফ অ্যাবোর্ট করবেন, দেখা গেল আপনি থামাতে পারছেন না, এটা একটা। এবং ল্যান্ডিংয়ের সময়ও অ্যাপ্রোচ পাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেহেতু ইফ ইউ এনকাউন্টার উইন্ডশিয়ার, ওগুলো যদি আগেতে ক্যাটার না করেন, তারপর অনেক সময় মিসক্যালকুলেশন, ইনস্ট্রুমেন্ট মিসগাইড করে। তো এই জিনিসগুলোর জন্য আগে থেকে আপনাকে সতর্কতা নিয়ে রাখতে হয়। আপনার হয়তো টাচডাউন করার 20 মিনিট আগেও রানওয়েতে হয়তো একটা গাড়ি ঢুকে গেল, সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, এয়ারক্রাফট ইজ ফাইন, ওয়েদার ইজ গুড, বাট রানওয়ে ইনকারশন যেটাকে বলা হয়, দেখা গেলো একটা গাড়ি ঢুকে গেল, তো একটা প্লেন ঢুকে গেল, তখন তো আপনি নামতে পারবেন না, যেহেতু নামার সাথে সাথে দেয়ার ইজ এ পসিবিলিটি এটা ক্র্যাশ করতে, ওটার সাথে হিট করবে, কলিশন হবে। টাওয়ারের সঙ্গেও যে আপনাদের সংযোগ সংযোগ থাকার পরেও মাঝে মাঝে ঝামেলা হতে পারে। হয়তো দেখা গেলো আমার ওই সময় অন্য আরেকটা প্রবলেম হলো যে আমাকে গো অ্যারাউন্ড করতে হচ্ছে, হয়তো কারেন্ট চলে গেল, রানওয়ে লাইট অফ হয়ে গেছে, নানা রকম। হ্যাঁ। সো এই জিনিসগুলো ক্যাটার করে অ্যাপ্রোচগুলো করা হয়, এবং যখন 100% প্রেফার্ড সব কিছু সুইটেবল থাকে, সেফ মনে হয়, তখনই আমরা ল্যান্ডিংটা করি। আপনি অনেক ঘন্টা উড়েছেন এই জায়গা থেকে, এবং নানা বিমানবন্দরে, নানা রানওয়েতে আপনি নেমেছেন, আপনি কি, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেমেছেন, আপনার প্রিয় ল্যান্ডিং এরিয়া কোনটা? মানে আমার টোটাল ফ্লাইং আওয়ার্স হলো অ্যারাউন্ড 14,000 ঘন্টা। আচ্ছা, 14,000 ঘন্টা, এবং আমি বিভিন্ন জায়গাতে চাকরি করছি। বাংলাদেশের 3টে এয়ারলাইন্সের রিজেন্ট সহ 3টা। প্রথমে জিএমজিতে ছিলাম 9 বছর, জিএমজির পরে আই ওয়াজ ইন ইউনাইটেড ফর অলমোস্ট 2 ইয়ার্স। ইউনাইটেডের পরে আমি ছিলাম ইরানেও ছিল অলমোস্ট 1.5 বছরের মতো। সো আমার মিডিল ইস্টের অনেক জায়গাতে আমার যাওয়া হয়েছে, টার্কিতেও অনেক ফ্লাইট করেছি, ইরানেও অনেক জায়গাতে। স্বচ্ছন্দ পান কোন রানওয়েতে? না, স্বচ্ছন্দ অ্যাকচুয়ালি প্রত্যেকটা রানওয়ে, প্রত্যেকটা ফ্লাইটকেই আপনাকে এনজয়েবল করে তুলতে হবে, তা নাহলে আপনি এই প্রফেশনটাতে কখনো আনন্দ পাবেন না। এখন দেখা যাচ্ছে যে আজকে তো আমরা রাত্রে নামবো বাংলাদেশ সময় হয়তো 12:30-12:40-এর সময়, আসার সময় যেটা হবে যে সারা রাত আপনাকে জেগে থাকতে হচ্ছে। এখন আপনি যদি আপনার এই পেশাটাকে, ওই প্রফেশনটাকে ভালো না বাসেন, আপনার মনে হবে যে বাসার সবাই তো ঘুমাচ্ছে, আমি এখন জেগে জেগে কী করছি। তো প্রতিটা ল্যান্ডিং, প্রতিটি এয়ারফিল্ডকেই ভালোবাসতে হবে, পছন্দ মানে লাইক করতে হবে, আদারওয়াইজ আপনি এই প্রফেশনটা এনজয় করবেন না। তারপরে বাংলাদেশের রানওয়ে তো নিশ্চয়ই আপনাকে, বাংলাদেশের যখন নামছেন নিজের বারবার নামছেন, একদিন পরপরই নামছেন বা প্রতিদিনই নামছেন, এখন স্বাচ্ছন্দ্য যদি বোধ করা হয়, স্বাচ্ছন্দ্য বোধ করি যেমন ঢাকাতে, যেহেতু ওটা আমার হোম বেস, বাসার কাছে, এই হিসেবে বলে এটা আমার প্রতিটা ফ্লাইট, প্রতিটা মুহূর্তই নতুন, প্রতিদিনই নতুন, প্রতিটা ফ্লাইটই আমার কাছে মনে হয় নতুন। আজকে আমরা এখন মানে আকাশের কোন পথে আছি? আমরা এখন মাস্কাট থেকে প্রায় 850 নটিক্যাল মাইল পূর্ব দিকে, আর আহমেদাবাদ আমাদের ক্লোজেস্ট মানে ইন রুট অল্টারনেট যেটা ধরা হয়, সে জায়গা থেকে আমরা প্রায় 110 নটিক্যাল মাইল আপনার নর্থে অবস্থান করতেছি। ভারতের উপর দিয়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন ভারতের আকাশসীমাতে,
আমাদের যে প্রত্যেকটা ইসে হয় কি লম্বা রুটে অলওয়েজ উই কনসিডার কিপ এ এন রুট অল্টারনেট, যে ইন কেস অফ ইমার্জেন্সি যাতে আমরা সেখানে ল্যান্ড করতে পারি নিয়ারেস্ট। সো আমাদের এন রুট অল্টারনেট লাইক প্রথমে থাকে কলকাতা, কলকাতার পরে তারপরে থাকে হলো নাগপুর, নাগপুরের পরে থাকে হলো আহমেদাবাদ, এরপরে নেক্সট যেটা আসবে নেক্সট হলো আমাদের করাচি। করাচি থেকে তো আর মাস্কাট খুব একটা দূরে না, সো নেক্সট করাচির পরে মাস্কাট। দিস ইজ দ্য প্ল্যান। এই যে এখন তো আপনি আকাশকন্যা, কিন্তু ছোটোবেলা থেকে কখনো মেঘবালিকা, তারপর হচ্ছে পাখি, এগুলো হবার ইচ্ছে ছিল? বা বিমান, এই যে বাড়ির ছাদের উপর দিয়ে বিমান চলে যাচ্ছে, তখন তো ভেবেছেন কখনো যে এই যে আকাশে উড়বেন? না, কখনো ভাবিনি। তো তারপরেও ইচ্ছে ছিল, যখন বুঝতে শুরু করেছি তখন ইচ্ছে হয়ে গেছে যে আমি এই ধরনের একটা লাইনে আসব, আমি ক্যাবিন ক্রু হব। তখন তখন থেকে মানে আমি পড়াশোনার চেয়ে এদিকটাই বেশি আগে চিন্তা করেছি, যে এই দিকটার প্রতি আমার ঝোঁক বেশি। রিতা, কখনো মেঘবালিকা হওয়ার ইচ্ছে হয়েছিল? ওরকম ছোটোবেলা থেকে ইচ্ছা হয়েছে জিনিসটা তা না, কিন্তু ইন্টারেস্ট অফকোর্স ছিল। মানে প্লেন নিয়ে সবারই একটা আলাদা ইন্টারেস্ট থাকে, তো এই লাইফটা নিয়ে তো সবার মানে অন্যরকম একটা ফ্যান্টাসি যে কী হয়। তো বড় হওয়ার পরে যে হ্যাঁ মানে লাইফ ইজ ডিফারেন্ট আমার মনে হয়েছে। শুধু কি যাত্রীদের সেবাই দিয়ে যাচ্ছেন, শুধু এই যে উঠতে উঠতে এই যে মেঘের দিকে তাকানো, আকাশকে দেখা দেখেন? অফকোর্স দেখি। যখন আমাদের কাজ শেষ হয়েছে আমরা বাইরে তাকিয়ে দেখি কোথায় আছি, তখন আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে যে আমরা কোথায় আছি, কিভাবে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব। আমাদের মনেও কোশ্চেন হয়, এটা চলে আসে। মেঘ টানে। হ্যাঁ, মেঘ তো এখান থেকে দেখতে মেঘ অদ্ভুত সুন্দর, আকাশ অদ্ভুত সুন্দর। এখান থেকে নিচ থেকে মানে আমরা কি দেখি, তারা দেখি, মেঘ দেখি, কিন্তু এখান থেকে মেঘের যে সৌন্দর্য, রাত্রের যে সৌন্দর্যটা আমরা এখান থেকে মানে আসলে দেখতে পাই যে রাতটা আসলে কত সুন্দর। আর এই যে সেবা দিচ্ছেন, নানা রকম যাত্রীরা তো নানা রকম, এক একজনের এক এক রকম চাহিদা থাকে, সেগুলো পূরণ করতে হয়। এই যে যাত্রীদের চাহিদা, আবেগ, এগুলো তো আপনাদেরকে সামলিয়ে চলতে হয়, তাই না? সেটাকে কারণ এটা মানবিকতা, আমরা তাদের জন্য কাজ করছি, তাদের জন্য এখানে আসছি এবং তাদের জন্য স্যালারিটা পাচ্ছি, এটা ট্রু। তাদের জন্যই আমাদের এয়ারলাইন্সটা বেঁচে আছে। তো এটা মানবিকতা কাজ করে। বাঙালি কেউ কিছু না বুঝতে পারে তাদেরকে বোঝানো আমাদের দায়িত্ব, কেউ অসুস্থ হয়ে গেলে তাদের সেবা দেওয়া আমাদের দায়িত্ব। এটা আসলে হয়ে যায় এখানে আসার পরে। আমরা ছাড়া তাদের ছাড়া আমাদের কেউ নাই, আমরা ছাড়া তাদের কেউ নাই, এটাই হয়ে যায়। এই যে নানা রকম দুর্ঘটনার কথা আমরা শুনি, পরিবার ছেড়ে চলে আসেন, তাই না? প্রতিদিনই তো নতুন নতুন যাত্রা, পরিবার, তার মধ্যে নানা রকম খবর আমরা দেখি। সেই জায়গা থেকে উদ্বেগ, ভয়, পরিবারের আপনাদের ঝুঁকি, এবং বিমানে তো নানা রকম প্রতিকূলতা আসে, তাই না? মানে আমরা রেগুলার ফ্লাইট করাতে ওরকম ভয় লাগে না, যে কোনো সিচুয়েশনেই ভয় পাই না, কিন্তু বাসার মানুষগুলো খুবই টেনশন করে। যেমন বাসার উপর থেকে যতগুলো এয়ারক্রাফট আসবে, মানে টাইম তো বুঝেছে এই টাইমের মধ্যে আসতে পারে, তো ওই টাইমটা যখন হয় তখন থেকে ফোন দেওয়া শুরু করে। এয়ারক্রাফট আসতে থাকে, উপর থেকে তো শব্দ পায়, তখন দেখা যায় ট্রাই করে। তো যখন রিং হয় তখন মানে তারা এমন না যে তারা কথা বলার জন্য ফোন দিচ্ছে, তারা জাস্ট দেখছে যে নেটওয়ার্কের নিশ্চিন্ত ভিতরে হওয়া। আমরা সেফলি ল্যান্ড করেছি কিনা, জাস্ট তাদের উদ্দেশ্য এটাই। যে নিরাপদে ফিরে এলাম নাকি, নেটওয়ার্কের ভিতরে এসেছি নাকি, এটুকুই। কথা বলার জন্য ফোন দেওয়ার জিনিসটা তা না। কারণ বুঝে, তারাও বুঝতে পারে যে আমরা বিজি আছি, হয়তো ফোন দিলে ডিস্টার্ব হবে এটা। তো তারা ওদিক থেকে ফোন দিয়ে যখন রিংটা পেয়ে যায়, নিশ্চিন্ত হয়ে তারা আবার তাদের কাজ শুরু করে যে না আচ্ছা। হ্যাঁ, সেটা তো ঠিকই যে আপনাদের মধ্যে যে ভয় উৎকণ্ঠা থাকলে তো যাত্রীরাও তো। হ্যাঁ, ভয় পেয়ে যাবে। এই ফ্লাইটে তো আপনার আপনাদের আরও দুজন সহকর্মী আছে, তাদের কথা জানি, আরও দুই আকাশকন্যার সঙ্গে আমরা কথা বলবো। জানতে চাই সুখী মানে হ্যাপি এবং জান্নাতুলের কাছে যে
ছোটবেলায় ছবি আঁকা হতো, ছবি এঁকেছেন কখনো? এবং ছবি আঁকতে যে আপনি তো গ্রাম, নদী, গাছ আকাশ এঁকেছেন, আকাশ দিয়ে বিমান উড়ে যাচ্ছে। আকাশে গেছি কিন্তু আকাশে বিমানটা আঁকা হয়নি তখন। এরকম আঁকা হয়নি। এত ছোট থাকতে তো এটা আঁকতে পারতাম না, তখন ঘর গাছপালা ওটাই আঁকতাম। আকাশে পাখি এঁকেছি বাট বিমানটা আঁকা হয়নি। বিমান তো পাখি। এই যে এখন এই পাখিতে এই যে ঘুরে বেড়াবেন আকাশে, সেই চিন্তা কবে আসবে? আমি আমার চিন্তা এইচএসসি পর থেকে এসেছে, পরে আমি ট্রাই করেছি, হয়ে গেছে 2014 থেকে এখানে আছি অলমোস্ট। ইচ্ছে হলো কেন? ইচ্ছে হলো কেন? আচ্ছা, ইচ্ছে হলো ফেসবুকে দেখে, নিউজ পেপারে দেখে, ইউটিউবে দেখে। কি দেখে? এই কেবিন ক্রুদের লাইভ, বিভিন্ন জায়গাতে যায়, ঘুরে এনজয় করে ফ্লাইটে। যেহেতু মানে ডানা লাগানো যাচ্ছে না, হ্যাঁ, ডানা লাগানো যাচ্ছে না। তারপরে এই জবটাতে যেটা, আমি গ্রুমিং অনেক পছন্দ করি, গ্রুম থাকতে অনেক পছন্দ করি, মানে সবসময় একটু সাজগোজ সিমসাম থাকতে পছন্দ করি। আর এই একটা জব যেখানে সবসময় গ্রুমিং, হ্যাঁ গ্রুম করে থাকতেই হবে মাস্ট। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ইচ্ছাটা ছিল আমার নানা, উনি আবার ক্যাবিন ক্রু, বিমানবালা, মানে ওনাদের সময় তো এত ছিল না, সিলেক্টিভ কিছু ছিল, তো উনি খুব লাইক করতো জিনিসটা। তো আমাকে দেখে ছোটোবেলা থেকেই বলতো যে তুমি এই প্রফেশনে যাবা। সো আমি এত বুঝতাম না এই প্রফেশনটা। সো সামহাও একটা রিজনে আমার দেশের বাইরে ঘুরতে যাওয়া হয়। সো আমি তখন বেসিক্যালি ক্যাবিন ক্রু দেখি। সো আমি দেখে ফ্যান হয়ে যাই, বিকজ ওরা যেভাবে ইউনিফর্ম পরে এয়ারপোর্টে হেঁটে যাচ্ছে, আমি ও মাই গড, আমি এই জবটাই করবো। ওদের ক্যাটালগ দেখে মানে ওদের হাঁটা চলাফেরা, ডিসিপ্লিন, আমাদের যে একটা লাইফ, হ্যাঁ আমাদের লাইফটা কিন্তু অনেক ডিসিপ্লিনের মধ্যে চলে। আমাদের প্রতিটা কাজ এসওপি মেনটেন করে করতে হয়। সো ওদের যে লাইফস্টাইলটা, সো সব কিছু দেখে আমি ডিসাইড করে যে না, এটাই আমার জব। আর গ্রুমড আপ ম্যামের মতো আমারও সাজগোজ খুবই পছন্দ। সো ওটাও খুব ভালো লাগে, ইউনিফর্ম পরে সেজে গুজে একটা জবে আসা। এটা আসলেই মানে আমি খুব লাকি মনে করি নিজেকে যে এরকম একটা জব আমি করতে পারি। গন্তব্য তো সবসময় তো এক গন্তব্য থাকে না, না, সব পথ তো একই পথ, সব আকাশ এক আকাশ, সব আকাশ, নাকি তফাৎ খুঁজে পান? সব আকাশ একই আকাশ, সব ফ্লাইট একই রকম লাগে। যদি তার মানে ওয়েদার ভালো থাকে, সব ফ্লাইট একই রকম লাগে। প্যাসেঞ্জার ডিফারেন্ট, বাট সব ফ্লাইট একই রকম লাগে। আমরা আসলে আমার কাছে। আকাশটা বুঝতে পারি না, ওয়েদারটা বুঝতে পারি, কখন রোদ হচ্ছে, কখন টার্বুলেন্স হচ্ছে, ওটা ডিফারেন্সটা বোঝা যায়। এইভাবে সব কিছু সেমই মনে হয়। আর নতুন নতুন শহরে যাচ্ছেন, এখন তো নতুন না, সব শহরে চেনা শহর হয়ে গিয়েছে। এক একটি শহরের তো একটি সময় হয়তো ভালো লাগে, যে মাঝখানে যাচ্ছে, মাঝখানের ভোর হয়তো ভালো লাগে, বা রাতটা ভালো লাগে। সিঙ্গাপুরের হয়তো অপেক্ষা করে যে সিঙ্গাপুরে কখন ভোর দেখবেন, এরকম আছে। হ্যাঁ, কুয়ালালামপুরে যে সানরাইজটা দেখা যায়, এক সাইডে দেখা যায় সানরাইজিং, এক সাইডে অন্ধকার। মানে এটা খুব ইন্টারেস্টিং যে এখানে সূর্য উঠে গেছে, ভোর হয়ে যাচ্ছে, ওখানে অন্ধকার আছে। তো কিছু কিছু সময় হয়তো আমি নিজেও ছবি তুলেছি প্যাসেঞ্জারকে। এবং পুরো পুরো শহরের প্রতি একটু মায়াও তৈরি হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, আমার যেমন আমাদের যে কয়টা রুট আছে এর মধ্যে থেকে মাস্কাট সব থেকে বেশি ভালো লাগে। মাস্কাটের লোকজন, এনভায়রনমেন্ট, তারপর মানে আমরা যে পথে যাচ্ছি, হ্যাঁ যে পথে যে শহরে যাচ্ছি, জি, ওখানে সব কিছু ওখানকার অনেক পরিচিত মনে হয়, হাতের কাছাকাছি কাছে সব কিছু, যে তারপর ফ্রেন্ডলি লোকজন, অনেক ফ্রেন্ডলি। মাস্কাট আমার কাছে সবগুলো এসে থেকে ভালো লাগে। তারপর তো ঘর ডাকে, ঢাকা তো ডাকে। হ্যাঁ, ঘর তো ডাকে, যেদিন ডিপার্চার থাকে মাস্কাট থেকে, ওদিন তো আর মানে ওই দিনের থেকে হ্যাপিনেস আর কিছু নেই। 100. السلام عليكم. Gulf 566 40. 10 miles. 30. 20. 10. 566 وعليكم السلام. Good job, approach 469 1280. ককপিট এবং কেবিন সবগুলো তো পরিবার। অ্যাকচুয়ালি এই কারণে যে আপনার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো থাকে, যেমন ব্যাংকে হয়তো কলিগরা একসাথে কাজ করে, অথবা যে কোনো অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন অথবা গভর্নমেন্ট যে অফিসগুলো,
তাদের কলিগদের ভিতর যে বন্ডেজটা থাকে সেই তুলনায় এভিয়েশনে স্পেশালি ক্রু লাইফ, যারা ক্রু, মানে ক্রু বলতে আমি এখানে স্পেসিফিকভাবে বোঝাচ্ছি হলো ফ্লাইট ক্রু, যারা যে কেবিন ক্রু এবং পাইলট, ফ্লাইট ককপিট ক্রু, এদের ভিতর রিলেশনটা থাকে অন্যরকম। কারণ একটা এয়ারক্রাফট যখন উড়ে ডিপার্চার করে, নোবডি নোজ, নোবডি ক্যান গিভ দ্য ইনস্যুরেন্স যে প্লেনটা সেফলি ল্যান্ড করবে। সো এই কারণেই বন্ডেজটা বেশি হয়। প্লাস আমরা যখন ফ্যামিলি থেকে দূরে আছি, হয়তো আমাদের লেওভারটা জাস্ট এবারের হয়তো 24 ঘন্টা বা একদিনের, তো অনেক সময় দেখা যায় 3 দিন হয়তো ফ্যামিলি ছেড়ে থাকতে হচ্ছে এবং বাসাতে আসতেছি 12 ঘন্টার জন্য, এসে আবার 3 দিনের জন্য আবার যেতে হচ্ছে। তো তখন দেখা যায় যে আমার যে কলিগরা আছে তাদের থেকে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে যে সময়টা পাস করতেছি তাদের থেকে বেশি সময় কলিগদের সাথে পাস করা হয়, এই জন্য বন্ডেজটা বেশি হয়। এবং ফ্লাইট ক্রুদের যে মেন্টালিটি অথবা আন্ডারস্ট্যান্ডিং, এইটাও অনেক বেশি। যে দেখা গেল যে একজন ব্রাজিলের একজন ক্রু, তার সাথে হয়তো দেখা হলো চায়নার আরেকজন ক্রুর সাথে, দেখবেন যে দুজনের মেন্টালিটি অলমোস্ট সিমিলার হবে, থিঙ্কিংটা একরকম হবে, যেহেতু এটা ফ্লাইট করতে করতে সবার ধ্যান ধারণা একই টাইপের হয়ে যায়। এবং এই টাইপের সাইকোলজি যারা থাকে তারাই এই প্রফেশনে মূলত বেছে নেয়। মাসকাটের মানুষগুলো মানে আমরা এতদিনে যা দেখলাম তার খুবই পোলাইট, মানে অন্য দেশ, অন্য মিডল ইস্টের যে দেশগুলো, শহরগুলোর থেকে মাসকাটের ওরা কম্পারেটিভলি পোলাইট। অ্যান্ড ওরকম কোনো প্রবলেমে পড়লে ওদের যদি আমরা জিজ্ঞেস করি, ওরা হেল্প করে, নাইস ওদের বিহেভ। এই যে এত শহর ঘুরে বেড়ানো, হ্যাঁ, শহরকে দেখে মনে হয় না যে বিশেষ কোনো প্রিয়জন সঙ্গে থাকলে ভালো হয়। এই শহরে আমি আসছি, ঘুরছি, কিন্তু কোনো একজনের সঙ্গে এই রাতের মাসকাট ঘুরে দেখা, এই মাসকাটে একটু হেঁটে চলা বা দুহাতে যদি, তা তো অবশ্যই, মানে এখানে আসলে মনে হয় ইস যদি ব্যাগের মধ্যে করে নিয়ে আসতে পারতাম ফ্যামিলির লোকজন বা কাউকে, অফকোর্স এখানে হ্যাঁ বিশেষ কাউকে তো অবশ্যই। প্লাস প্যারেন্টসের কথাও মনে হয় যে আমরা এত ইজিলি আসতে পারছি, ওরা তো আসতে পারছে না। ওদের তো আমাদের জন্য সবসময় ভালো লাগে, আমাদের জন্য অন্যরকম ভালো লাগে ওদের কাজ করে, কিন্তু ওদেরও তো ইচ্ছা হয়, ওরা তো এত ইজিলি আসতে পারছে না। তো তখন মনে হয় যে যদি নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো জিনিসটা। আসলে মানে এই ফিলিংসটা ওদের সাথেও শেয়ার করতে পারতাম যে দেখো আমি কি করছি এখানে এসে, আমি শুধু প্লেনেই কাজ করছি জিনিসটা তা না, এখানে এসে যে আমি কত কিছু ফেস করছি, মানে রিয়েলিটি দেখছি, অনেক কিছু দেখছি, ওয়ার্ল্ড দেখছি, এটা তো সবাই পায় না আসলে। বাসা থেকে লিস্ট করে এসেছি কী কিনবো কী কিনবো না। আমার নিজের জন্য ড্রেস, শুজ আর টপস, বেবির জন্য শুজ, আর কিছু শপিং থাকবে যেগুলা রান্না করা, কুকিংয়ের জন্য। এসেছি, দেখবো এখানে যেটা পছন্দ হবে, যদি কেউ পছন্দ হয় লিস্টের বাইরেও কিছু যদি পছন্দ হয়ে যায় নিয়ে নিব। এবং মানে পরিবারের যে বায়না মেটানো, হ্যাঁ, সেগুলো এটা। করা আছে। হ্যাঁ, আর এখানে আসলে একটা হয় যে আমরা তো নর্মালি বাসায় মানে শপিংয়ে যাব আলাদা, ওরকম সময় হয় না, তো এখান থেকেই ট্রাই করি যে টুকটাক যেটা দরকার এখান থেকেই নিয়ে যাওয়ার ট্রাই করি, কারণ বাসায় গিয়ে ওরকম শপিংয়ের টাইমটা হয় না। আর যে 2-1 দিন ছুটি পাই ওটা রেস্ট করি বাসায়। ঢাকায় যেহেতু আসলে হ্যাঁ, আসলে বের হতে ইচ্ছা করে না যে আজকে অফ পেয়েছি বাইরে যাই, ইচ্ছা করে না আসলে। তো এখান থেকেই যা। এবং কোন শহরকে খুব মানে এই যে মধ্যপ্রাচ্যের তো বিভিন্ন শহরে ঘুরে বেড়ানো হয়, আচ্ছা মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে তুলনামূলক দামে কোন শহর ভালো? না, ওমান বেস্ট। মাসকাট? হ্যাঁ, মাসকাট বেস্ট শপিংয়ের জন্য আমার কাছে এই জায়গাটা ভালো লাগে। আর দোহা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়। দাম্মামে তো বের হতে গেলে আবায়া মাস্ট, আর ওখানে আমার কাছে খুব বেশি একটা পছন্দ হয় না ওদের কালেকশনগুলো। এখানে আসলে যেমন হাতের কাছে একটা শপে আসলে সব কিছু পাওয়া যায়, শুজ, ব্যাগ, অ্যাক্সেসরিজ। এখানে যে আমাদের যে বাংলাদেশিরা যারা থাকবে, 8 লাখ বাংলাদেশি থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরকে কিভাবে দেখেন? ওদেরকে কিভাবে দেখি বলতে ফার্স্ট কথা হচ্ছে ওরা আমাদেরকে কিভাবে দেখে। আমরা যখন আসি ওরা আমাদেরকে মানে দেখি, ওরা মানে বুঝতে তো পারে যে হয়তো বাঙালি হবে বা কিছু, তো ওরা জিজ্ঞেস করে বাঙালি আপু এরকম।
তো ওরা খুব খুশি হয়ে যায় যে ওদের মানে এতদিন পরে হয়তো দেশের একটা লোক এখানে এসেছে। প্রিয় মানুষ। হ্যাঁ, ওরা নিজেদের আপন লোকের মতোই কথা বলে, এমন না যে চিনে না কিছু না, তা না। ওরা মনে হয় ওদের কথা বলার ভাব দেখে মনে হয় ওরা আমাদের অনেক আগে থেকেই চিনে, এমনভাবে কথা বলতে থাকে। তো ওই জিনিসটা আরো বেশি টাচ করে যে ওরা অনেক খুশি হয় আমাদের যখন দেখে, তখন অনেক খুশি হয় যে না নিজের দেশের একটা মানুষকে, তখন অনেক গল্প করে, অনেক কিছু বলে, জানতে চায় বাংলাদেশের কি অবস্থা কি। সেটা আমরাও বলি কথা, কারণ বাইরের একটা দেশে নিজের দেশের মানুষ পেলে তো মানুষ কথা বলবে। কারণ আমরা আবার একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করি বাইরে। আপনি তো ওই যে অভিনয় করতেন বা এখনো তো করেন না, কিন্তু এই যে আপনি যখন আকাশকন্যা হলেন তখন কেউ কোনো পরিচালক অফার দেয়নি যে এই ধরনের একটা চরিত্রে আসো? টুকটাক অফার পেয়েছি, বাট অনেস্টলি বলতে গেলে যে আমি আমার এই লাইফটাতে বেশি কমফোর্টেবল। আমার সংসার, আমার জব, আমি মানে এই চরিত্রে অভিনয় করার জন্য এই চরিত্রে আপনাকে কি- না, আমার মনে হয় না যে এখন পর্যন্ত আমাদের এই চরিত্রটার উপরে বাংলাদেশের কোনো মুভি বা কোনো কিছুতে ফোকাস করা হয়েছে। এই ক্যারেক্টারটা লাইক একটা ক্যাবিন ক্রুর ক্যারেক্টার বা একটা এয়ার হোস্টেস, তাদের ডেইলি লাইফ। সো এরকম যদি কখনো হয়, অবশ্যই মানে আমি না করলেও আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করব যে আমাদের লাইফটাকে প্রেজেন্ট করা উচিত, কারণ অনেকেই জানে না এখন আমাদের লাইফটা সম্পর্কে। যেমন কি মোহভঙ্গ হয়েছে যে যেরকম ভেবেছিলেন যে আকাশে আকাশে ঘুরে বেড়ানোর যে আনন্দ, ঘুরে বেড়ানোর যে এক ধরনের যে এটা এক ধরনের কৌতূহল ছিল আপনার, বা সেই জায়গাগুলো থেকে কি সেই রহস্যের না, জায়গা থেকে? এটা আসলে দূর থেকে অনেক কিছুই মনে হয়, ডিফারেন্ট কিছু। যখন আগে জবে আসিনি তখন মনে হতো যে হ্যাঁ প্লেনে উঠবো, ঘুরবো, বেড়াবো, বিভিন্ন দেশে যাব, মজা করবো, বাট এই জবে যে রেসপন্সিবিলিটি আছে এটা অনেক বেশি। কোন শহরের খাবার সবচেয়ে আপনার আহ, প্রিয় বা পছন্দের? বলতে গেলে আমরা তো অনেক কান্ট্রি অলরেডি ঘোরা শেষ আমাদের, বাট বাংলাদেশি খাবারই সবচেয়ে মজা, আই থিঙ্ক সো। কারণ আমরা এখানে সে খেতে পারি না অ্যাকচুয়ালি, ভালো লাগে না, টেস্টটা ডিফারেন্ট। আর অলমোস্ট মিডল ইস্ট কান্ট্রি যেগুলো আছে সবগুলো টেস্ট প্রায় একই রকম, বাট বাংলাদেশি ফুড ইজ ভেরি ডেলিশিয়াস ফুড। এটা আমরা কারোর সাথে তুলনা miss করা করি, যাবে না। অনেক বেশি মিস করি। লাইক দেখা যায় যে এমনও হয় যে আমরা অনেক খাবার সামনে তাও আলাপ করতেছি। যেমন আমি আজকে মিসকে বলতেছিলাম যে মিস ভর্তা খেতে অনেক মন চাচ্ছে, মানে ভর্তার কথা মনে পড়তেছে, অথচ সামনে অনেক ধরনের খাবার, বাট ওটা ভালো লাগতেছে না, ওটা খেতে ইচ্ছা করতেছে না। আর এই যে আমরা এই যে মাঝখানে আছে একটা উষ্ণ শহরে, এই উষ্ণ শহরে ঠিক যতটা উষ্ণতা নিয়ে ঘুরে বেড়ানোর দরকার ছিল, ঘুরে বেড়াতে চান সেটা তো পারেন না, না। সেটা তো পারি না, বিকজ অনেক গরম, এখানে বের হওয়া যায় না, তো আমাদের স্কিনেও প্রবলেম হয়ে যায়, যে গত কারণে রাত থেকে আমরা চেষ্টা করছি যে হ্যাঁ আমরা চেষ্টা করেছি, বাট যেটুকু হয়েছে তাও মানে এনাফ আমাদের জন্য আর কি। এটুকু আমাদের হয় না আসলে সব সময়। আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন সময় শুনে আসছি, এখনও আমরা হয়তো ভেবেছিলাম, আমরা হয়তো বলেছি, এখনকার যারা জীবনের লক্ষ্য স্থির করতে চায় তারাও পাইলট হওয়ার ইচ্ছা পোষণ করে, যে পাইলট হতে চাই, আকাশের দিকে তাকিয়ে বিমান দেখে বলে পাইলট হব, উড়ে যাওয়ার ইচ্ছা তো সবারই থাকে। আমাদের এখানে পাইলট হওয়ার ইচ্ছেটা আসলে বাস্তবায়ন করার ক্ষেত্রে সুযোগগুলো কি? আমাদের দেশের সুযোগ বলতে আমরা যারা প্রাইভেট থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স বা সিপিএল বলা হয়, কমার্শিয়াল পাইলট লাইসেন্স যখন করতে আসি, তখন একজন স্টুডেন্ট এইচএসসি পড়ে, সে এইচএসসি পর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলে সে এটা কন্টিনিউ করতে পারে। অন দ্যাট কেস আমাদের বাংলাদেশের 3টে ফ্লাইং ক্লাব, আরিয়ান ফ্লাইং স্কুল, গ্যালাক্সি ফ্লাইং একাডেমি, এই যে তিনও জায়গা থেকে কোনো এক জায়গাতে সে অ্যাডমিশন নিতে পারে, তাকে অ্যাডমিশন টেস্ট দিয়ে সে কন্টিনিউ করতে পারে। তো আমার মতে যারা আগ্রহী তারা অবশ্যই করা উচিত, কারণ এটা খুবই চ্যালেঞ্জিং একটা জব। এই চ্যালেঞ্জের একটা চাকরি বা কাজ, কিন্তু এখানে তো একটা বিনিয়োগেরও ব্যাপার আছে। এই বিনিয়োগ কি শেষ পর্যন্ত করতে পারা, শেষ পর্যন্ত করে যাওয়াও তো খুব মুশকিল হয়ে ওঠে, এবং অনেকে তো ঝরেও পড়েন, তাই না? তা ঠিক, ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থেকে যায়। আমাদের যেসব ফ্লাইং স্কুলগুলো রয়েছে,
আপনি যোগাযোগ করলে দেখতে পারবেন যে একজন যে আমাদের ফিউল বার্নিং কস্টের উপর ডিপেন্ড করে। তো এটা কস্টিংটা বাড়তেই পারে, কখন বাড়ে কখন কমে, তো ওইটার উপর ডিপেন্ড করে কস্টিংটা ক্যালকুলেট করা হয়। তো যখন আপনি কোনো একটা ফ্লাইং স্কুলে যাবেন তো ওরা একটা এস্টিমেট করে দেয় যে আপনি এতটুকু পর্যন্ত আপনার কস্টিং হতে পারে। তো এই কস্টিংটা যখন জানবে একজন, তো আলটিমেটলি তার বাজেটটা করে রাখতে হবে, তো এই বাজেটটা প্ল্যান করে তাকে আগাতে হবে। এবং স্কুল থেকে বেরিয়ে আসার পরে যখন চাকরির বাজারে ঢুকে সেখানেও তো আমাদের চাকরির বাজারটি আসলে অতটা বিস্তৃত হয়নি। তো আমাদের যেটা দেখলাম প্রত্যেক বছরে পাইলট শর্টেজ থেকে যায়, এক্সপিরিয়েন্স পাইলটের অভাব রয়ে গেছে। ওইটা ফিল আপ করতে যদি প্ল্যানিংটা ঠিকমতো হয় তাহলে কিন্তু জব ভ্যাকেন্সিটা কমে আসে। আপনার জব ভ্যাকেন্সির জন্য এটা আমাদের খুবই দরকার, প্ল্যানিংটা খুবই দরকার। এবং বাইরের বাজারটা অবশ্য অনেক ব্যাপক। হ্যাঁ, তা ঠিক। কিন্তু বাইরের জন্য আপনার যদি কোনো একটা বাইরের আপনার যদি এই এক্সপিরিয়েন্সটা লাগবে, আমাদের দেশে তো কোনো এক্সপিরিয়েন্স পাইলট শর্টেজই আছে, তো ওটা আপনি করতে পারছেন না। বা নতুন একটা কোনো কেউ সিপিএল নিয়ে আসলো, তার তো এই এক্সপিরিয়েন্স নাই, তার তো ওই মাল্টি ইঞ্জিন আওয়ার্সও নাই যে সে ওইটার জন্য অ্যাপ্লাই করবে, তো ওইটা আমরা পাই না। মানে এই যে বেশি সময় ওড়ার সুযোগটাও তো হয় না। একটা যেমন আমরা একজন সিপিএল, আমরা সিপিএল কমার্শিয়াল পাইলট লাইসেন্স, একজন পাইলট ওর মাত্র 150 আওয়ার্স থাকে, ওটা জাস্ট তাও সিঙ্গেল ইঞ্জিন, ওটা তার জন্য এনাফ না। তো বাইরের অন্যান্য এয়ারলাইন্সে ওরা তো অনেক এক্সপিরিয়েন্স চায়, আবার এটিপিএল চায়, ক্যাপ্টেন্সি একটা রিকোয়ারমেন্ট থাকে, তো ওটা আমাদের জন্য তো পসিবল না। তো আমরা তো আমাদের দেশে এয়ারলাইন্সের উপর ভরসা রাখতে হবেই। যেটা বলছিলাম যে আমরা এই যে ককপিট থেকে পাখির চোখে দেখা, আমরা যখন ঢাকা থেকে পুরে আসছিলাম, আপনি আমাকে নতুন বেশ কয়েকটা শহর মুম্বাই, করাচি, আহমেদাবাদ বিভিন্ন শহর দেখাচ্ছিলেন এবং ভারত পাকিস্তান সীমান্ত রেখাও দেখালেন যে আলো জ্বলছিল। তো তারপর তো অবতরণ করেন, তখন এই যে উপর থেকে দেখা এবং নিচে নেমে দেখা, জমিনে নেমে এসে দেখা দুইভাবে, এবং আপনি যখন উড়ে যাচ্ছেন তখন তো মানুষকে দেখা হয় না, অবতরণ করলেন তখন তো মানুষকেও দেখা হয়। হ্যাঁ, এখন উপর থেকে আমরা যখন খুব হাই অল্টিটিউডে ফ্লাই করি, যে 35,000 ফিট অথবা 40,000 ফিট অথবা 41,000 ফিট উপর দিয়ে যখন যায়, তখন শহরটাকে একরকম লাগে। নিচে থেকে হেঁটে গেলে শহরের ভিতর দিয়ে তখন লাগে একরকম। বাট উপর থেকে যেটা জেনারেল আইডিয়া পাওয়া যায় যে আমরা একটা শহরের উপর দিয়ে ফ্লাই করতেছি, এবং অ্যাকর্ডিং টু ইয়োর পজিশন ইনস্ট্রুমেন্ট রেফারেন্স আপনি জানেন যে আপনি কোন শহরটার উপরে আছেন। কিন্তু অ্যাকচুয়াল যে কোনো একটা গ্রাউন্ড রেফারেন্স অথবা পিন পয়েন্ট হিসেবে আপনি শহরের কোনো জায়গা কোনো কিছু আপনি নিতে পারবেন না। আমরা যখন ছোটো প্লেনে ফ্লাই করতাম, যে ট্রেনিং করতাম, তখন আমরা অনেক নিচু দিয়ে ফ্লাই করতাম, 1000 ফিট, 500 ফিট, 1500 ফিট। ওই অল্টিটিউড থেকে হয়তো গ্রাউন্ড লোকেশন মার্ক করা সম্ভব। এখন দেখা গেল আমার বাসা মিরপুরে, বাসার যদি আইডেন্টিফাই করতে হয়, ফার্স্ট চোখে যেটা পড়বে নিচে দিয়ে উড়ে গেলে যে মিরপুর স্টেডিয়াম, ঠিক আছে, স্টেডিয়ামের রেফারেন্সে আই ক্যান ফাইন্ড আউট মাই হাউস, এটা। আর উপর থেকে কিছু কিছু জিনিস দেখতে খুবই সুন্দর লাগে, যেমন যেটা মাটি থেকে দেখা সম্ভব না, যেমন পাম ভিউ যে বিচটা আছে দুবাইতে, ওটা উপর থেকে সম্পূর্ণভাবে বোঝা যায়, যেটা আসলেই দেখতে পাওয়ার মতো। এখন আপনি যখন ভিতরে যাবেন মাটিতে, তখন তো এটা বোঝা যাবে না যে এটা পাম গাছের মতো। এবং এই যে শহরগুলোর উপর দিয়ে যান, অনেক সময় তো সেই শহরগুলোতে আপনার নামার সুযোগ হয় অনেক জায়গাতেই। মানুষের সঙ্গে কথা বলা, ওই শহরগুলো মানুষকে জানার আগ্রহটা আপনার কীরকম? আমি অনেক জায়গাতে ফ্লাই করেছি, অনেক শহরের উপর দিয়ে গিয়েছি, কিন্তু অনেক জায়গার মানুষকে কখনো দেখিনি। দেখা যায় যে মায়ানমারের কথাই বলি, যে আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট করতেছি 2010 থেকে, মানে অলমোস্ট 9 বছর হবে, 2010-এর প্রথম থেকে। কিন্তু এখনও পর্যন্ত মায়ানমারে কখনো যাইনি। মায়ানমারের মানুষরা কীরকম, তাদের সাথে ওইভাবে আমার কোনো পরিচয় হয়নি বাস্তবিকভাবে। এখন মায়ানমারের মানুষের সাথে কমিউনিকেশন বলতে যেটা বোঝানো হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে উড়ে যাওয়ার সময় যে ফর্মাল অথবা প্রফেশনাল যে কথা, ততটুকুই হয়েছে। এবং এই যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথা বললেন, সে জায়গা থেকে যে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছেন, এক এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে আরেক কন্ট্রোলে যাচ্ছেন, তার মধ্যে তো কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এক ধরনের বোঝাপড়া সম্পর্ক তৈরি হয়ে যায়, তাই না? আমাদেরকে হয়তো অনেকে এক জায়গায় দিয়ে হয়তো 5 বছর, 7 বছর, 10 বছর উড়ে গেলে হয়তো ভয়েসে একজন আরেকজনকে চিনে, কিন্তু আমি জানি না যে লোকটার সাথে আমি কথা বলতেছি পর্দার, সে কে, তার নাম জানি না। প্রায় 14,000 ঘন্টার বেশি আপনি উড়েছেন, তা আপনার মানে
থাকে না স্বপ্নের উড়োজাহাজ কোনটা, যেটা আপনি যে ককপিটে বসতে চান? এখন যে এয়ারক্রাফটটা চালাচ্ছি এটাই আমার স্বপ্নের উড়োজাহাজ। তাই না? তারপর হ্যাঁ, না, এটাই আমার স্বপ্নের উড়োজাহাজ। এবং আমি রিজেন্ট এয়ারওয়েজে জয়েন করার আগে 6-7 মাস আগে তখন আমি ইরানে চাকরি করি, MDT-3 চালাই। তা ইরাক এয়ারওয়েজ তারা বোয়িং 737 NG অপারেট করতো। তো এয়ারক্রাফটটা দেখে আমি একদিন আমার যে ফার্স্ট অফিসার আছে ইরানি, ওকে বলতেছি যে আই উইশ আই কুড ফ্লাই দিস এয়ারক্রাফট। আল্লাহর রহমত যে তার 5 থেকে 6 মাস পরে আমি রিজেন্ট এয়ারওয়েজে এই এয়ারক্রাফটটি চালানোর সুযোগ হ্যাঁ, পাই। মানে যারা গাড়ি ড্রাইভ করে, হ্যাঁ মানে গাড়ি ছোটবেলা থেকেই যে গাড়ি চালান তাদের কিন্তু বিভিন্ন মডেলের গাড়ি চালাতে ইচ্ছা করে, হ্যাঁ। বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি চালাতে। ছোটবেলা থেকেই যখন আমি ফ্লাইং একাডেমিতে ছিলাম তখন থেকেই বোয়িং 737 এই এয়ারক্রাফটের উপরে একটা ফ্যাসিনেশন ছিল। সুতরাং এখন সেটা চালাচ্ছেন আপনারা? হ্যাঁ, আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ আমাকে আমার স্বপ্নের প্লেনটা চালানোর সুযোগ করে দিয়েছে। তো এই যে এই পেশায় আপনার সামনের মাইল ফলকগুলো কি? সামনের মাইল ফলক যে কোনো ভায়োলেশন না করে ভালোভাবে সুন্দরভাবে ক্যারিয়ারটা শেষ করা। যে 65 পর্যন্ত একজন ফ্লাই করতে পারে, 65 বছর বয়স পর্যন্ত সুন্দরভাবে ভালো মতো প্রফেশনাল ওয়েতে আমার ক্যারিয়ারটা যাতে আমি 65 বছর বয়স পর্যন্ত নিয়ে যেতে পারি। আমার যে এক্সপিরিয়েন্সগুলো আমি আর্ন করব সেটা জানি আমার পরবর্তী জেনারেশন যারা থাকবে তাদের ভিতর ডেলিভারেট করতে পারি। এবং আমার সিনিয়র যারা আছে তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা যে জিনিসগুলো শিখেছে সেই জিনিসগুলো আমি জানি আমার ইন ফিউচারে আমার লাইফে, আমার প্রফেশনাল লাইফে আমি কাজে লাগাতে পারি। এবং এই যে ককপিটে যে আমরা আজকেও আবার মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, হ্যাঁ আপনার নেতৃত্বে, কিন্তু এই যে ককপিটে বসার সময় এই যে বলা যায় মস্তিষ্ককে শীতল রাখা, স্থির রাখা, সেই জায়গাতে আসলে মানে আপনার ক্যারিশমাটা কি? না, অ্যাকচুয়ালি ককপিটে বসে থেকে যে একটা ফ্লাইট প্রিপারেশন শুরু হয় এটা কিন্তু আমাদের ভুল ধারণা। আচ্ছা, না বসার জন্য নিজেকে তৈরি করা না, যে প্রথমেই যে প্রিপারেশনটা শুরু হয় ওইটা আমরা যখন ইউনিফর্মটা পরি তখন থেকেই। যখন আপনি ইউনিফর্ম পরে যাবেন তখন কিন্তু আমি এখন, হ্যাঁ আমার নিকনেম রাজীব। আমি একটা মানুষ, একজন বাবা, একজন ছেলে, একজন হাজব্যান্ড, কারোর একজন ভাই। বাট আমি যখন এই ইউনিফর্ম পরব তখন আমি পাইলট, আমি ক্যাপ্টেন। এবং আমার মেন কাজই হবে আমার উপর যে দায়িত্বটা আরোপ করা হয়েছে সেটার জন্য নিজেকে প্রস্তুত করা। তখন কিন্তু ইমোশন অথবা আপনার যে ব্যারিয়ারগুলো আছে এগুলোকে আপনাকে বাইপাস করে যেতে হবে। হয়তো আপনার আসার সময় কোনো একটা কারণে হয়তো ইউ আর আপসেট, অথবা বাসাতে এমন কোনো ঘটনা ঘটেছে যেটাতে আপনি আপসেট। আপনি যখন ইউনিফর্মে থাকবেন, ইফ ইউ ডোন্ট ফিল যে আপনি ওই জিনিসটাকে ওভারকাম করতে পারতেছেন না, ডোন্ট ফ্লাই, বিকজ মেন্টালি ইউ আর নট প্রিপেয়ার্ড। বাট ইউনিফর্ম পরার পরে তখন অটোমেটিক্যালি আপনি জিনিসগুলোকে বাইপাস করতে পারবেন। আজকের মনে হয় আপনার আবার ইউনিফর্ম পোশাক পরার সময় হয়ে গিয়েছে। তাহলে সুপ্রভাত। সুপ্রভাত। আমরা যে পথে গিয়েছিলাম সেই পথে কি ফিরছি? হ্যাঁ, আমাদের প্রাথমিকভাবে রিরুট করা হয় মাস্কাট থেকে ডিপার্চারের পরে, কিন্তু আমরা যখন ইন্ডিয়ান এফআইআর ঢুকি তারপর থেকে রুটটা মোটামুটি একই। মানে জানি না যে আমরা সবাই মিলে গেলাম আবার ফিরছি, কোনো মেঘও আমাদের সাথে গিয়েছিল কিনা, আবার মাস্কাট থেকে আমাদের সাথে ফিরছে কিনা, এরকম মনে হয় না মাঝে মধ্যে? না, অনেক সময়। তবে প্রতিটা ফ্লাইট, প্রতিটা মুহূর্ত নতুন। আমি হয়তো চিটাগং গিয়েছি 1000 বারের বেশি, কিন্তু প্রতিটা দিনই নতুন দিন। কখনো কোনো ফ্লাইট ইউনিক হয় না, যেহেতু সময় যেরকম থেমে থাকে না, সময় যেহেতু পরিবর্তনশীল, প্রত্যেকটা ফ্লাইটও পরিবর্তনশীল। ইউনিক ফ্লাইট কখনো হয় না, সম্ভব না। এই জন্যই বলা হয় যে প্রতিদিন প্রতি ফ্লাইটে মানুষ কিছু না কিছু শিখে। আজকেও একই। আচ্ছা, মানে আমরা মাস্কাট গেলাম আবার ফিরছি, এবং যখনই আসলে যে
আকাশ তো একই, কিন্তু যখনই বাংলাদেশের আকাশ সীমানায় চলে আসি আমরা, তখনই কিন্তু আবার রানওয়েকে, মাটিকে ছোঁয়ার যে আকাঙ্ক্ষার তীব্রতা বেড়ে যায়। হ্যাঁ, এটা সত্যি কথা, কিন্তু তারপর গতকালকে রাতে যখন আমাদের কথা হয় ইনফর্মালি, তখন একটা কথা বলেছিলাম যে সবার আগে সেফটি। তো ইমোশন অথবা চাওয়া পাওয়া নিজস্ব, এটার কোনো মূল্যায়ন আমাদের কাছে নেই। সবার আগে প্রথম কাজ হলো যেটা আমাদের সেফটি, সেটাকে প্রাধান্য দেওয়া, সেটাই সব। তো আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকে আমরা যাব, অনুকূলে যদি না থাকে, এটা আমাদের লিমিটেশনের মধ্যে না হয়ে লিমিটেশন থেকে যদি বেশি থাকে অথবা লিমিটেশনের বাইরে থাকে, তখন আমাদের যদি অন্য দেশেও ডাইভার্ট করতে হয়, উইল হ্যাভ টু ডু ইট, নো আদার চয়েস। আশা করি আমাদের অবতরণ নিরাপদই হবে ইনশাল্লাহ। এবং আপনাকে, আপনার ফার্স্ট অফিসার এবং আপনার স্টোর টুকে আমার পক্ষ থেকে, আমার সহকর্মীদের পক্ষ থেকে এবং সময় টেলিভিশনের পক্ষ থেকে অনেক আপনাদেরকে ধন্যবাদ।